আমার নাম সুমি। বিয়ের পর ফুলশয্যার রাতে আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। কিন্তু এটা কি করে হতে পারে? কারণ বিয়ের আগে আমি কোনো অপরিচিত পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা তো দূরের কথা, কোনো অচেনা যুবকের সাথে কথা বলতেও আমার ভয় লাগত। আমার জীবনের এই অবিশ্বাস্য কাহিনী শুনলে আপনাদেরও চোখে জল চলে আসবে। আমার বিবাহ হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে। ফুলশয্যার রাতে আমি যখন মাথায় ঘোমটা টেনে মনে অনেক স্বপ্ন নিয়ে আমার সাহসী পুলিশ স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, তার কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরের ভেতরে প্রবেশ করে দরজাটা ভেতর থেকে আটকে দিলেন এবং আমার কাছে এসে অত্যন্ত ভালোবাসার সাথে বললেন, রুকসানা, আজ আমাদের প্রথম রাত। তাই আমি এই রাতকে চিরস্মরণীয় করে রাখতে চাই। আর সেই কারণে আমি প্রথমে তোমাকে একটি উপহার দিয়ে খুশি করতে চাই। এই বলে আমার পুলিশ স্বামী যখন আমার হাতে একটি চমৎকার সোনার আংটি উপহার হিসেবে তুলে দিয়েছিলেন, তখন আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। তারপর আমার স্বামী আমার মুখের ঘোমটা সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ রুকসানা, তোমাকে আজ অপূর্ব সুন্দর লাগছে। আমার স্বামী আমার রূপের অনেক প্রশংসা করেছিলেন। তার কথা শুনে আমি আনন্দে ও লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। এমনকি আমিও তার ভালোবাসা পাওয়ার জন্য খুব অধীর ছিলাম। এরপর আমার পুলিশ স্বামী যখন গভীর ভালোবাসায় আমার কাছে এগিয়ে আসেন, ঠিক তখনই আমার সাথে এমন এক অঘটন ঘটে, যা আমার গোটা জীবনটাই ওলটপালট করে দেয়া। আসলে ফুলশয্যার রাতে আমার স্বামী যখন আমাকে আদর করার জন্য ভালোবেসে কাছে আসেন, ঠিক সেই মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে অজ্ঞান হতে দেখে আমার স্বামী তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। তিনি প্রথমে আমার মুখে পানি ছিটিয়ে আমাকে জাগানোর অনেক চেষ্টা করেছিলেন। তারপরেও যখন আমার জ্ঞান ফিরছিল না, তখন তিনি বাধ্য হয়ে বাড়িতে একজন ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার আমার স্বাস্থ্য পরীক্ষা করার পর যা বলেছিলেন, তা শুনে আমি এবং আমার শ্বশুরবাড়ির সবাই অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলাম। কারণ ডাক্তার বলেছিলেন যে আমি নাকি গর্ভবতী। কিন্তু এটা কি করে সম্ভব? ডাক্তারের কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর ডাক্তারের কথা শুনে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার চরিত্রের উপর কলঙ্ক লেপন করতে শুরু করেছিল। আসলে আমরা ৩ বোন ছিলাম এবং আমি পরিবারের বড় মেয়ে। আমি খুবই লাজুক প্রকৃতির একটি মেয়ে ছিলাম। কলেজের পড়াশোনা শেষ করার পর আমার বাবা আসিফ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলেন। আমার হবু স্বামী পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। আমার হবু স্বামী আসিফের সরকারি চাকরি দেখেই আমার বাবা তাকে আমার জন্য নির্বাচন করেছিলেন। আমাদের বিয়ের আলোচনার সময় আমার হবু স্বামী স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি বিয়েতে কোনো প্রকার যৌতুক নেবেন না। এই বিয়েটা আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়া ঠিক করেছিলেন। বিয়ে চূড়ান্ত হওয়ার আগে সেই আত্মীয় আমার অভিভাবকদের বলেছিলেন যে ছেলেপক্ষ খুবই ভালো মানুষ। বিশেষ করে আমার হবু শাশুড়ির ব্যাপারে তিনি বলেছিলেন যে উনি কোনো যৌতুক নেবেন না এবং আমাকে কেবল 2 জোড়া পোশাকেই তার বাড়িতে নিয়ে যাবেন। এরপর আমার বিয়ে পাকা হয়ে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন যখন বিয়ের তারিখ চূড়ান্ত করতে এসেছিল, সেদিন আমার শাশুড়ি আমার বাবা-মাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন যে তিনি কেবল 2 জোড়া পোশাকেই আমাকে নিয়ে যাবেন। কিন্তু সেই মুহূর্তে আমার বাবা-মা তার কথার আসল অর্থ বুঝতে পারেননি। আসলে তিনি সবকিছুই দ্বিগুণ পরিমাণে চেয়েছিলেন। আর সেই কারণেই তিনি বারবার 2 জোড়া পোশাকের কথা বলছিলেন। সেদিন আমার শাশুড়ি আমার বাবা-মাকে বলেছিলেন, যেহেতু বিয়েটা পাকা হয়ে গেছে, তাই তিনি 1 ভরি গয়না এবং বাড়ির জন্য যাবতীয় আসবাবপত্র নেবেন। শুধু তাই নয়, তিনি নগদ 4 লাখ টাকাও দাবি করেছিলেন। এমনকি তিনি এই কথাগুলো আসিফকে জানাতে নিষেধ করেছিলেন এবং আমার বাবা-মাকে হুমকি দিয়েছিলেন যে আসিফকে এই বিষয়ে কিছু বললে তিনি এই বিয়ে ভেঙে দেবেন। প্রথমে আমার অভিভাবকরা বুঝতেই পারেননি যে আমার শাশুড়ি এতটা লোভী একজন মহিলা ছিলেন। কারণ আমার সেই আত্মীয় তো তাদের অনেক প্রশংসা করেছিলেন। কিন্তু বিয়ে পাকা হয়ে যাওয়ার পর আমার বাবার আর পিছিয়ে আসার কোনো উপায় ছিল না। কারণ আমাদের যখন থেকে দেখাশোনা পর্ব শুরু হয়েছিল, তারপর থেকেই আসিফ প্রায় প্রতিদিন আমাদের সকলের সাথে দেখা করতে আসত এবং সে সত্যিই একজন অত্যন্ত ভালো মানুষ ছিল। সে তো এই বিষয়ে কিছুই জানত না যে তার মা গোপনে আমার বাবার কাছে এত বিশাল অঙ্কের যৌতুক দাবি করেছে। এদিকে আসিফ যেদিন প্রথম আমাকে দেখতে এসেছিল, সেদিনই সে আমাকে পছন্দ করে ফেলেছিল। আসলে আমি তখন 25 বছরের এক অত্যন্ত সুন্দরী তরুণী ছিলাম।
তারপর সে প্রায় প্রতিদিনই আমাকে দেখার অজুহাতে আমাদের বাড়িতে আসত এবং তার সঙ্গে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল যে আমার বাবা মনে মনে স্থির করেই নিয়েছিলেন যে যাই হয়ে যাক না কেন আমার বিয়ে আসিফের সাথেই দেবেন। এদিকে আমার হবু শাশুড়ি যে গোপনে আমার বাবার কাছে এত যৌতুক চেয়েছিলেন সেটা আমরা কেউই জানতাম না। তারপর ধীরে ধীরে যখন আমার বিয়ের দিন ঘনিয়ে এলো তখন গায়ে হলুদের অনুষ্ঠানে আসিফের বাড়ির সবাই আমাদের বাড়িতে এসেছিল। তার মা, চাচি, খালা এবং আসিফ নিজেও এসেছিল। সে তো সবসময় আমার সঙ্গে দেখা করার ও কথা বলার সুযোগ খুঁজত। গায়ে হলুদের দিন তাদের পক্ষ থেকে আমার জন্য পোশাক, কিছু গয়না এবং গায়ে মাখানোর হলুদ নিয়ে আমাদের বাড়িতেই আগমন করেছিল। দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে এলো। একদিকে তো আমি খুবই আনন্দিত ছিলাম এটা ভেবে যে আমি এত ভালো একজন মানুষকে আমার জীবনে পেতে চলেছি। না হলে আজকালকার দিনে তো প্রত্যেক চাকরিজীবী ছেলে যৌতুক নেওয়ার জন্য মুখিয়ে থাকে। কিন্তু আসিফ একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও সে আমার বাবার কাছে কোনো রকম যৌতুক দাবি করেনি। এই বিষয়ে সে নিজেই আমার বাবাকে বলেছিল, আপনার মেয়েকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে নিজের ঘরে নিয়ে যাব, এটাই অনেক বড় প্রাপ্তি। আপনি যে নিজের মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছেন এটাই অনেক। কিন্তু তার আড়ালে যে আমার শাশুড়ি আমার বাবাকে যৌতুকের জন্য মানসিকভাবে চাপ দিচ্ছিলেন সেটা আমরা কেউই জানতাম না। এদিকে বিয়ের আগেই আসিফের ভালোবাসা পেয়ে আমি তাকে মন থেকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম এবং আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য খুব উৎসাহিত ছিলাম। কিন্তু অন্যদিকে আমার বাবা মা ও বোনদের ছেড়ে যাওয়ার একটা বেদনাও আমার মনের মধ্যে ছিল। কারণ আমরা ৩ বোন সবসময় একসাথেই থাকতাম এবং আমি আমার ছোট 2 বোনকে অত্যন্ত ভালোবাসতাম। সেদিন আসিফ যখন আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের বাড়িতে আসে সেদিন সে সবার চোখের আড়ালে আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে একান্তে আমার সঙ্গে কথা বলেছিল এবং সে তার ভালোবাসার অনুভূতি আমার কাছে প্রকাশ করেছিল। এমনকি সেদিন সে প্রথমবার খুব ভালোবেসে আমার কপালে একটা স্নিগ্ধ চুম্বন করে বলেছিল, আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই আমাদের অপেক্ষার অবসান হবে এবং আমি তোমাকে আমার কাছে পাব। 1 মাস ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি ও সেদিন আমিও নিজেকে ধরে রাখতে না পেরে আসিফের হাত ধরে আমার ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছিলাম। আমাদের বাড়িতেও সেদিন অনেক আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। আমার চাচি, খালা, মামি ও মামারা পুরো ঘর লোকে লোকারণ্য ছিল এবং তারা কেউই বুঝতে পারেননি যে আমি ও আসিফ একটা ঘরের ভেতরে একে অপরের সাথে আমাদের মনের কথা বলছিলাম। সেদিন আমার পুলিশ স্বামীর সঙ্গে সময় কাটিয়ে আমি ভীষণ আনন্দিত ছিলাম। আমরা দুজন একে অপরকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে আমরা আর এক মুহূর্ত একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না। বিয়ের আগের রাতে যখন বাড়িতে অনুষ্ঠান চলছিল তখন আমি একটা চেয়ারে বসে সবার আনন্দ উৎসব দেখছিলাম এবং আমার ছোট বোন আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমার মেজ বোন আনিকা আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে এল। সে যখন খুব ভালোবেসে আমাকে শরবতটা পান করিয়ে দিচ্ছিল তখন আমার ইচ্ছা না থাকলেও আমি তার হাত থেকে পুরো গ্লাস শরবতটাই পান করে নিয়েছিলাম। কিন্তু শরবতটা পান করার প্রায় আধ ঘন্টা পরেই জানি না আমার হঠাৎ করে কি হয়েছিল। আমি তো শরবত খাওয়ার পরেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সেই সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আমাদের বাড়িতেই উপস্থিত ছিল। এমনকি আমার হবু স্বামীও আমাদের বাড়িতেই ছিলেন। তারপর আমাকে অজ্ঞান হতে দেখে আমার বাড়ির লোকজন ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিল। সেই সময় ডাক্তার যখন আমার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন তখন আমার হবু শাশুড়ি আমার বাবা মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছিলেন। এমনকি তিনি তো কোনো কিছু না জেনেই আমার বাবাকে বলেছিলেন, আপনার মেয়ে এভাবে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল কেন? আপনার মেয়ে আবার গর্ভবতী নয় তো? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে চরিত্রহীন। আমার তো সন্দেহ হচ্ছে আমি যা ভাবছি সেটাই সত্যি হবে। আপনার মেয়ে নিশ্চয়ই গর্ভবতী। না হলে এভাবে হঠাৎ করে সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেল কেন? আমার শাশুড়ির কথা শুনে আমার বাবা তার সামনে হাত জোট করে অত্যন্ত অসহায়ভাবে বলেছিলেন, আমাদের উপর বিশ্বাস রাখুন। আমার মেয়ে এমন নোংরা কাজ কখনোই করতে পারে না। হয়তো তার শরীরটা খুব বেশি দুর্বল ছিল, যার জন্য সে মাথা ঘুরে পড়ে গেছে। সেই সময় কিন্তু আমার স্বামী তার মাকে বলেছিলেন, আম্মা, তুমি কিছু না জেনে বুঝে কিভাবে রুকসানার উপর এত বড় একটা মিথ্যা অভিযোগ করতে পারলে? শুধু গর্ভবতী হলেই কি মানুষ মাথা ঘুরে পড়ে যায়? অন্য কোনো কারণও তো থাকতে পারে। তাই তুমি রুকসানার ব্যাপারে আর একটাও খারাপ কথা বলবে না। রুকসানার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি তাকে গত 1 মাস ধরে জানিও চিনি।
তাই আমার বিশ্বাস যে রুকসানা এই ধরনের কাজ কখনোই করতে পারে না। সেই সময় আমাদের বাড়িতে উপস্থিত সমস্ত অতিথিরা কিন্তু আমার ব্যাপারেই কানাঘুষা করছিল। ঠিক তখনই ঘরের জানালা দিয়ে কেউ একটা প্রেগন্যান্সি পরীক্ষার কিট ছুঁড়ে ফেলে দিল। ওই গর্ভাবস্থার কিটটি দেখে আমার শাশুড়ি তো চিৎকার করে কাঁদতে কাঁদতে ওই প্রেগন্যান্সি টেস্টটি হাতে নিয়ে তার ছেলের কাছে গিয়ে বললেন, দেখতে পাচ্ছ তো, এখনও তোদের বিয়েই হয়নি আর তুই এই মেয়েটার উপর এত ভরসা করছিস। তাহলে এই প্রেগন্যান্সি টেস্ট কেন এখানে কেউ ছুঁড়ে ফেল? তার মানে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে কি? তারপর আমার শাশুড়ি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আপনি সত্যি করে বলুন, এই মেয়েটার কি হয়েছে? ডাক্তার তখন সবার সামনে ঘোষণা করলেন যে আমি নাকি গর্ভবতী। ওই কথাটা শুনে তো আমার শাশুড়ি হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার ছেলের সামনে গিয়ে বলেছিল, দেখলে তো, এবার তো আমার কথায় বিশ্বাস করবে যে এই মেয়েটা চরিত্রহীন। ডাক্তারের চলে যাওয়ার পর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমার হবু স্বামী আমাকে সবকিছু খুলে বলেছিলেন। এদিকে আমার শাশুড়ি তো তার ছেলেকে এই বিয়েটা ভেঙে দিতে বলেছিলেন, কিন্তু আমার হবু স্বামী সবকিছু জানার পরেও এই বিয়েতে অমত করেননি। তখন আমার শাশুড়ি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার বাবা মাকে বলেছিলেন যে তিনি একটি শর্তেই বিয়েতে রাজি আছেন। ওদিকে আমার বাবা তো কেঁদে কেঁদে দিশাহারা হয়ে পড়েছিলেন। তারপর আমার শাশুড়ি বলেছিলেন যে তিনি 10 লাখ টাকা এবং একটি 4 চাকার গাড়ি নেবেন, তবেই তিনি আমাকে তার বাড়ির বউ করে নিয়ে যাবেন। আমার বাবা তো নিরুপায় হয়ে আমার শাশুড়ির সমস্ত শর্ত মেনে নিতে রাজি হয়েছিলেন। এদিকে আমার মা আমার বাবার সঙ্গে এই নিয়ে ঝগড়াও করেছিলেন যে আমার বাবা যদি তার জমানো সমস্ত টাকা আমার বিয়েতেই খরচ করে দেন, তাহলে বাকি 2 বোনের বিয়ে কিভাবে দেবেন? এদিকে আমি আমার হবু স্বামীকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছিলাম যে আমি চরিত্রহীন নই এবং আমি গর্ভবতী হতেই পারি না, কারণ আমি তো কারো সঙ্গে কোনো সম্পর্কই করিনি। তাহলে আমি কিভাবে গর্ভবতী হতে পারি? আমি তো আমার বিয়ে নিয়ে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কারণ আমি যখন শুনেছিলাম যে আমি নাকি গর্ভবতী, তখন তো আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে গিয়েছিল। আমি তো তখন ধরেই নিয়েছিলাম যে এবার আমার বিয়েটা ভেঙে যাওয়া নিশ্চিত, কারণ কোনো ছেলে বিয়ের আগেই যদি জানতে পারে যে মেয়েটি গর্ভবতী, তাহলে তো সেই ছেলে কখনোই ওই মেয়েকে বিয়ে করবে না। কিন্তু সবকিছু জানার পরেও আমার হবু স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিলেন, এবং কেন সবকিছু জানার পরেও আমার পুলিশ স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিলেন, এটা জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন। কিন্তু আমার পুলিশ স্বামী শুধু আমার বাবার সামনে একটা শর্ত রেখেছিলেন যে আমাদের বিয়েটা পরের দিন নয়, বরং আগামী 5 দিন পরে অনুষ্ঠিত হবে, কারণ এই সমস্ত ঘটনা আমাদের বিয়ের ঠিক আগের দিন ঘটেছিল। আমার বাবা তো সেই মুহূর্তে ছেলেপক্ষের সমস্ত শর্ত মেনে নিতে রাজি ছিলেন। ওদিকে আমার বাবা আমার শাশুড়ির কথামতো সমস্ত যৌতুক প্রস্তুত করে রেখেছিলেন। ঘরের যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে 10 লাখ টাকা, এমনকি মোবাইল ফোনও আমার শাশুড়ি যৌতুক হিসেবে চেয়েছিলেন, এবং সেই সমস্ত যৌতুক আমার বাবা উপরের একটা ঘরে রেখেছিলেন এবং সেই ঘরের আলমারির ভেতরে 10 লাখ টাকাটাও রেখেছিলেন। কিন্তু পরের দিন সকালে আমার বাবা যখন ওই ঘরটা খুলে দেখেন, তখন তিনি দেখতে পান যে আমার বিয়ের সমস্ত যৌতুক সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। এমনকি আমার বিয়ের 10 ভরি গয়না, 10 লাখ টাকা সবকিছুই উধাও ছিল, এবং বাবা তখনই বুঝতে পেরে গিয়েছিলেন যে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার বাবা তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে আমার হবু স্বামীকে ফোন করে সবকিছু জানিয়েছিলেন। তারপর আমার হবু স্বামী আমাদের বাড়িতে এসে আমার বাবাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং বলেছিলেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন, আর এই সবকিছু কে করেছে তাকে খুঁজে বের করার দায়িত্ব আমার। এমনকি আমার স্বামী সেদিন জানতে পেরেছিলেন যে এত বিশাল অঙ্কের যৌতুক তার মা আমার বাবার কাছ থেকে চেয়েছিলেন, এবং এটা জানার পর তার পরের দিন সকালেই আমার স্বামী আমাদের বাড়িতে সবাইকে ডেকেছিলেন। তারপর আমার স্বামী সবার সামনে তার মায়ের উপর রাগ করে তাকে অনেক কথা শুনিয়েছিলেন এবং বলেছিলেন, আম্মা, আমি একজন পুলিশ অফিসার, আমি সততার সাথে আমার দায়িত্ব পালন করি, আর আপনি একজন পুলিশ অফিসারের মা হয়ে কিভাবে এনাদের কাছে পৌঁছাইতে পারলেন? আপনার একটুও লজ্জা করল না এই অপরাধটা করতে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি যেখানেই বিয়ে করি না কেন আমি কোনো পণ নেব না। তা সত্ত্বেও আপনি শ্বশুর মশাইয়ের উপর চাপ সৃষ্টি করে এই জঘন্য কাজটা করেছেন। এর জন্য আমি আপনাকে শাস্তি দেবগু। তখন আমার শাশুড়ি কেঁদে কেঁদে তার ছেলেকে বলেছিলেন, আমি তোর মা, আর তুই আমাকেই শাস্তি দিবি,
আমি তো সেই সময় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম। কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বিয়ের দিনে এসব কি ঘটে চলেছে, এবং কেউ তো ছিল যে আমার ক্ষতি চাইছিল। কিন্তু কে বা কারা চাইছিল না যে আমার বিয়ে একজন পুলিশ অফিসারের সঙ্গে হোক? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দিনে আমাকে এসব কিছুর সম্মুখীন হতে হবে। তারপর আমার হবু শাশুড়ি অত্যন্ত রেগে আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই সব কিছু তো এই মেয়েটার জন্যই হচ্ছে। এই মেয়েটা যখন থেকে আমাদের জীবনে এসেছে তখন থেকে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। ওদিকে আমার বাবা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। তার তো কথা বলার মতো অবস্থাই ছিল না। তারপর আমার হবু স্বামী তার মাকে চিৎকার করে বললেন, আম্মা, অনেক হয়েছে। আপনি এবার চুপ করুন। কারণ আপনি আসল সত্যিটা জানেন না। সত্যিটা শুধুমাত্র আমি ও রুকসানা জানি। তারপর আমার স্বামী ওখানে উপস্থিত থাকা কবির নামের ছেলেটির কলার ধরে বলেছিলেন, এবার তুই সত্যি কথা বল, না হলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে গু। আসলে কবির আমাদের গ্রামেই থাকত এবং কবিরের সঙ্গে আমার মেজ বোন আনিকার খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে তারা দুজনে একসঙ্গে কলেজে যেত। আমরা তো এটাই ভাবতাম যে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। কিন্তু আমরা কেউই এটা জানতাম না যে কবির ও আনিকা একে অপরকে খুব ভালোবাসত এবং আনিকা শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে আমাকে এতটা কলঙ্কিত করেছিল। আমার মেহেদির দিনে যখন আনিকা আমাকে ভালোবেসে শরবত খাইয়েছিল তখন আমি জানতেই পারিনি যে ওই শরবতের মধ্যে আনিকা কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর যেই ডাক্তারটা আমাদের বাড়িতে এসেছিলেন সেই ডাক্তারকে কবির ঘুষ দিয়ে বলেছিল যাতে ওই ডাক্তার আমাদের বাড়ির লোককে মিথ্যা কথা বলে যে আমি গর্ভবতী। এবং এই সব কিছু আমার পুলিশ স্বামী তদন্ত করার পর জানতে পেরেছিলেন। এমনকি আমার স্বামী আমাকে চুপচাপ হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন সোনোগ্রাফি করার জন্য। কারণ আমি আমার হবু স্বামীকে বলেছিলাম যে আমি সোনোগ্রাফি করতে চাই, কারণ আমি খুব ভালোভাবেই জানতাম যে আমি গর্ভবতী হতেই পারি না। তাই সোনোগ্রাফি করে রিপোর্টটা দেখার পর আমার স্বামী আমাকে বলেছিলেন, এই সব কিছু যে করেছে তাকে আমি খুব শিগগিরই তোমাদের চোখের সামনে নিয়ে আসব এবং শাস্তিও দেব গু। তারপর সেদিন আনিকা বাধ্য হয়ে নিজের মুখে স্বীকার করেছিল যে সে নাকি আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার সঙ্গে এমনটা করেছিল। আসলে আমার মেজ বোন আনিকা ও ছোট বোন স্বামীরা তারা আমার সৎ বোন ছিল। কারণ আমার মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। এমন নয় যে আমার সৎ মা আমাকে ভালোবাসতেন না, তিনি আমাকে ভালোবাসতেন। কিন্তু আমার বিয়ের সময় বাবা যখন সবকিছু আমাকেই দিতে শুরু করেছিলেন তখন আমার মেজ বোন ইরশাজ বলে এই কাণ্ড ঘটিয়েছিল এবং সে চোখে মুখে তীব্র ক্রোধ নিয়ে আমাকে বলেছিল, রুকসানা আপু, বাবা যদি তোমার বিয়েতেই সবকিছু খরচ করে দেয় তাহলে আমাদের বিয়ের সময় কি হবে? তাই আমি ও কবির মিলে তোমার এই বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম। কারণ তোমার শাশুড়ি কিভাবে আমার বাবাকে চাপ দিয়ে যৌতুক চেয়েছিলেন তার সব কথা আমি শুনতে পেয়েছিলাম। এই কারণেই তোমার বিয়ের সমস্ত যৌতুক আমি ও কবির রাতের বেলা চুরি করেছিলাম। সেদিন সবকিছু জানার পর আমার স্বামী আমার বাবাকে বলেছিলেন, যৌতুক নেওয়া যেমন অপরাধ, যৌতুক দেওয়াও তেমন অপরাধ। তাই এর জন্য আপনিও শাস্তি পাবেন। তারপর সেদিন আমার পুলিশ স্বামী আমার বাবার সেই 10 লাখ টাকাটা বাবার হাতেই আবার ফিরিয়ে দিয়েছিলেন এবং সবার সামনে আমাকে কুবুল বলে শ্বশুরবাড়ি নিয়ে এসেছিলেন এবং চুরি করার অপরাধে আমার বোন ও কবিরকে শাস্তি দিয়েছিলেন। আমি তো জানতামই না যে আমার বিয়ের জন্য আমার বাবা এত বিশাল অঙ্কের যৌতুক দিতে রাজি হয়েছিলেন। যদি জানতাম তাহলে আমি বাবাকে অবশ্যই নিষেধ করতাম। এখন আমি আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি। আমার পুলিশ স্বামী যেমন দয়ালু ঠিক তেমনি অনেক সাহসী, দায়িত্বশীল এবং অত্যন্ত সৎ। আমার স্বামী তার কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে তিনি তার মাকেও শাস্তি দিতে ছাড়েননি। আমি আমার জীবনে এমন একজন পুরুষকে পেয়ে অনেক খুশি। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসেন এবং আমার বাবা মায়েরও অনেক খেয়াল রাখেন। সেদিনের পর থেকে আমার শাশুড়ি মা আর কোনোদিন আমার বাবার কাছে কোনো কিছু দাবি করেননি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটিতে কোনো ভুল ত্রুটি থাকলেই ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।